আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্পেশাল মডেল টেস্ট 5 এর পার্ট বি নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো, পার্ট বি তে আছে অ্যাপ্রিশিয়েটিং লিটারারি টেক্সট পয়েম। আর এতে মার্কস হচ্ছে টোটাল 15 মার্কস, 15 নাম্বার। দেখো, এখানে একটা পয়েম দেওয়া আছে, ডেথ বি নট বি প্রাউড, লিখেছেন বাই জন ডান। দেখো, এই কবিতাটা আমরা এখন অর্থ সহ পড়বো, ঠিক আছে? এই কবিতাটা অর্থ সহ পড়ে তারপর কবিতা থেকে যে আনসার গুলো দেওয়া আছে এ এবং বি সেটা আনসার করব। কবিতাটা হচ্ছে ডেথ নট বি প্রাউড, অর্থাৎ ওহে মৃত্যু গর্বিত হয়েও না, লিখেছেন বাই জন ডা। ডেথ নট বি প্রাউড থর দো সাম হ্যাভ থল্ড থি, ওহে মৃত্যু গর্বিত হয়েও না, কেউ কেউ মনে করে। মাইটি অ্যান্ড ড্রেডফুল ফর থো আর্ট নট সো, পরাক্রমশালী ও ভয়ঙ্কর, কিন্তু তুমি আসলে তেমন নও। ফর দোজ হোম থো থিংস থো দোজ ওভার থ্রো, যারা বলে তুমি তাদের পরাস্ত করেছো, তাদের জন্য। ডাই নট পুর ডেথ নট ইয়েট কানস থো কিল মি, এটা তো মৃত্যু নয়, বেচারা মৃত্যু, পারবে না তুমি আমায় হত্যা করতে। From rest and sleep, which but thy pictures be, মৃত্যুর ছবি সে তো চিরকালীন বিশ্রামের স্থান। Much pleasure then from thee much more must flow, যে কারণে পূর্ণবান মানুষেরা মরে যুবক বয়সে। And sonest our best man with thee do go, মৃত্যু তাদের শরীরের কারাগারের হতে আত্মাকে মুক্ত করে। রেস্ট অফ দেয়ার বোনস অ্যান্ড সোলস ডেলিভারি, যে কারণে মোরা মৃত্যুকে বলবো না বড়ই ভয়া। থো আর্ট স্লেভ টু ফেট চেঞ্জ অর চান্স, এটা হচ্ছে চান্স কিংস অ্যান্ড ডিসপারেট ম্যান, মৃত্যুর দ্বারে কৃতদাস অভাজন রাজার ক্ষমতা সকলে কি সমান। And dosed with poison war and sickness duel, এবং তোমার অর্থাৎ মৃত্যুর সাথে বিষ যুদ্ধ বা অসুখ বাস করে। ওকে, তারপরে আছে দেখো, and poppy or charms can make us sleep as well, আর পপি অথবা অন্য কোনো নেশাদ্রব্যই আমাদের এত সুন্দর ঘুম দিতে পারে না। পপি মানে হচ্ছে এক ধরনের নেশা জাতীয় জিনিস। And better than thy straw, why swells thou then, আর তোমার মতো উত্তম স্পন্দন কেউ পারে না দিতে, তাহলে কেন তুমি ফুলে উঠছ। One short sleep past, we wake eternally, আর পূর্বের স্বল্পকালীন নিদ্রা, তারপর জেগে উঠবো অনন্তকালের জন্য। And a death shall be no more, death thou shalt die, যেখানে থাকবে না কোনো মৃত্যু, তখন মৃত্যুর অবসান ঘটবে। ওকে, তাহলে আমরা কবিতাটা পড়েছি। এখন কবিতা থেকে যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি, যে লাইন দ্য পোয়েম and comparing a person or thing metaphor compared to rhetorical use metaphors, অর্থাৎ এখন আমরা এই কবিতা লাইনগুলো থেকে মেটাফোর গুলো চিহ্নিত করব এবং রিজনটাও লিখব। দেখো, লাইন অফ দ্য পোয়েম আমরা নিয়েছি কি, ডেথ বি নট প্রাউড থো সাম হ্যাভ কল্ড থি, এটা কম্পারিং কার সাথে তুলনা করা হচ্ছে, ডেথের সাথে, ঠিক আছে। মেটাফোর কার সাথে, হিউম্যান বিইং এর সাথে। আচ্ছা, রিজন হচ্ছে অর্থাৎ কারণ হচ্ছে পার্সোনিফাইং, অর্থাৎ রূপায়িত করা হয়েছে, ডেথ মৃত্যুকে রূপায়িত করা হয়েছে অ্যাজ অ্যান এরোগেন্ট ফিগার, মানে একটা অদ্যতপূর্ণ ফিগার হিসেবে, বাট টেলিং নট বি প্রাউড। ওকে, বি নাম পরেরটা হচ্ছে ফ্রম রেস্ট অ্যান্ড স্লিপ হুইচ বাট হাই পিকচার্স বি। ওকে, রেস্ট অ্যান্ড স্লিপ এটাকেও কার সাথে তুলনা করা হয়েছে, রেস্টটাকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। ওকে, রেস্ট অ্যান্ড স্লিপ, অর্থাৎ রেস্ট মানে বিশ্রাম, স্লিপ মানে ঘুম। এটা বোঝানো হয়েছে টু রিডিউস দ্য ফিয়ার অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর ভয়টাকে কি কমানোর জন্য। তো আর্ট স্লিপ টু ফেট চান্স কিং অ্যান্ড ডিসপারেট ম্যান, এটা তো সবকটাই
মৃত্যুর সাথে তুলনা করেছে। এটাও কি ডেথের সাথে তুলনা করেছে। এটা হচ্ছে স্লেভ শোয়িং নো কন্ট্রোল অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর এটা কি পুরো কন্ট্রোল নেই। তারপরে দেখো ডেথ তো শর্ট ডাই, এটাও ডেথ তুলনা করা হয়েছে ডেথের সাথে। কারণ হচ্ছে ডেথ ইজ নট ইটারনাল, আফটার ডেথ দেয়ার ইজ এন ইটারনাল। ডেথ ইজ নট ইটারনাল, এটা কি শাশ্বত নয়। আফটার ডেথ অর্থাৎ মৃত্যুর পরে মৃত্যু, দেয়ার ইজ এন ইটারনাল, মৃত্যুর পরে মৃত্যুটা এটা হবে কি শাশ্বত বা চিরস্থায়ী। ওয়ান শর্ট স্লিপ পাস্ট উই ওয়েক ইটারনালি, এটাও তুলনা করেছে ডেথের সাথে। এটা শর্ট স্লিপ, সংক্ষিপ্ত একটা ঘুম। আচ্ছা, টু শো দ্য শর্ট জার্নি অফ ডেথ, মৃত্যুর কি একটা শর্ট জার্নি, সংক্ষিপ্ত যাত্রা। এমফাসাইজিং দ্যাট ইজ নট ফাইনাল স্টেট বাট দ্য গেট অফ ইটারনাল লাইফ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই মেটাফরটা পড়েছি, তোমরা এভাবেই আনসার করবা। এখন পরে দেখো কি আছে, বি রিড দ্য টেক্সট পোয়েম অ্যাগেন, টেক্সট আবার পড়তে বলছে, এন্ড রাইট দ্য সামারি অফ দ্য টেক্সট পোয়েম ইন ইউর ওন ওয়ার্ডস। The following points must be mentioned in writing your summary. অর্থাৎ এই কবিতাটা আবার পড়তে বলছে এবং এই জিনিসগুলোর উপর ভিত্তি করে একটা শর্ট সামারি লিখতে বলছে। ওকে, আমরা এই জিনিসগুলোর উপর বেস করে একটা শর্ট সামারি লিখবো। 3 এর ভিতরে দেখো, এটা হচ্ছে আমাদের শর্ট সামারি। The in death we not proud. John Donne argues that death is not powerful or fearsome as it seems. অর্থাৎ জন ডান কি তিনি তার যুক্তিতে দেখান কি ডেথ ইজ নট পাওয়ারফুল, এটা খুব শক্তিশালী নয়, ফিয়ারসাম নয়, ভয়ঙ্কর নয়, এজ ইট সিমস, যেটা এটাকে যেমন মনে করা হয়। হি ডিসক্রাইবস ডেথ এজ এ জাস্ট এ টেম্পোরারি স্টেট অফ রেস্ট। ওকে, এটাকে খুব একটা টেম্পোরারি স্টেট অফ রেস্ট হিসাবে, স্বল্প সময়ের কি বিরতি হিসাবে, বিশ্রাম হিসাবে তুলনা করেছে। লিডিং টু ইটারনাল লাইফ, অর্থাৎ শাশ্বত জীবনের, চিরস্থায়ী জীবনের লিডিং হিসাবে, পথ হিসাবে। The poem challenges the nation of death's supremacy and highlights the ultimate triumph of life over death. ওকে, আমাদের এই 3 লাইনটা দিলেই আমাদের কি হয়ে যাবে, প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। শিক্ষার্থীরা পার্ট সি তে দেখো, এখানে কোহেসিভ ডিভাইস দেওয়া আছে। বলছে read the following passage and identifying 5 cohesive devices used in the text and analyze the purpose of using them in the sentence. Use table below to complete the activity. অর্থাৎ আমরা এখানে কোহেসিভ ডিভাইস করে লিখবো এবং কি উদ্দেশ্যে ব্যবহার করেছে সেটা লিখবো। এটুকু জানলেই আমাদের হয়ে যাচ্ছে। এবং এখান থেকে কোহেসিভ ডিভাইসগুলো আমাদের কি করতে হবে, আলাদা করতে হবে। তো তার আগে প্যাসেজটা একটু পড়ে নেই। দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন মাস্ট বি কন্ট্রোলড, অর্থাৎ এটাকে কন্ট্রোল করা উচিত দ্রুত জনসংখ্যা বৃদ্ধিকে। আদারওয়াইজ অন্যথায় অল সোর্স অফ অ্যাটেম্পটস টু সলভ ফুড প্রবলেম উইল ফেল। অর্থাৎ অল সোর্স অফ অ্যাটেম্পটস, অল সোর্স মানে সব প্রকারের, অ্যাটেম্পটস মানে হচ্ছে প্রচেষ্টা, কি হবে, টু সলভ ফুড প্রবলেম, ফুড প্রবলেম অর্থাৎ খাদ্যের যে সমস্যা, এটা কি হবে, ব্যর্থ হবে। এট দ্য সেম টাইম দেখো কোহেসিভ ডিভাইসের আমরা একটা নিয়ম বলছিলাম কি, যে আদারওয়াইজ এটা পরে কমা আছে, অর্থাৎ যে শব্দের পরে কমা থাকে সেই শব্দটাই হচ্ছে কি কোহেসিভ ডিভাইস। ওকে, এট দ্য সেম টাইম দেখো এটা পরে কমা আছে, সুতরাং এই সময়ে এটা কি হবে, কোহেসিভ ডিভাইস। উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন এভরি র্যাপিডলি, ভেরি র্যাপিডলি। উই হ্যাভ টু ইনক্রিজ, আমাদেরকে বৃদ্ধি করতে হবে, আওয়ার ফুড প্রোডাকশন, আমাদের খাদ্য উৎপাদন, ভেরি র্যাপিডলি, খুবই দ্রুত। এট দ্য সেম টাইম, একই সময়ে। ওকে, উই মে কি মোস্টলি, দেখো এখানে মোস্টলি পরে একটা কমা আছে, মোস্টলি সলভ আওয়ার ফুড প্রবলেম বাই চেঞ্জিং আওয়ার হ্যাবিট। এরপরে দেখো ফর ইনস্ট্যান্স, এটা পরে কি কমা আছে, তো এটাও কি কোহেসিভ ডিভাইস। উই ক্যান টেক পটেটো ইনস্টেড অফ রাইস, আমরা কি পটেটো মানে কি আলু খেতে পারি ইনস্টেড অফ রাইস, কিন্তু আলুর এখন যে দাম। সো এর পরে আবার কমা আছে, ঠিক আছে। ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিট। ওকে, তারপরে দেখো লাস্ট অফ অল, সব শেষে, এটা পরে একটা কমা আছে। সো কোহেসিভ ডিভাইসগুলো আমরা আইডেন্টিফাই করেছি, যে সব শব্দের পরে কি কমা থাকে সেই শব্দটাই মূলত কি হয়, কোহেসিভ ডিভাইসে। তাহলে চলো এটা সমাধান করি। দেখো আমরা কোহেসিভ ডিভাইস 1 নম্বরে পেয়েছিলাম আদারওয়াইজ। আদারওয়াইজ কি উদ্দেশ্যে ব্যবহৃত হয়, আদারওয়াইজ মানে হচ্ছে অন্যথায়, এটা হচ্ছে টু শো অপোজিট মিনিং, অন্যথায় মানে আরেকটা বিপরীত কিছু মিনিং বোঝাতে আদারওয়াইজ ব্যবহার করা হয়। এট দ্য সেম টাইম, একই সময়,
একই সময় বলতে টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন, অর্থাৎ অন্য একটা ইনফরমেশন যোগ করতে এটা দ্য সেম টাইম কি দেখো ইউজ করায়, এটা দ্য সেম টাইম একই সময়, এটা বললে কিন্তু আমাদের আরেকটা ইনফরমেশন যোগ করতে হচ্ছে, নয়তো বাক্যটা পূর্ণ হচ্ছে না। ফর ইনস্ট্যান্স, এটা এক্সাম্পল হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে, টু গিভ এক্সাম্পল। 4 নম্বর হচ্ছে সো, টু শো কনসিকুয়েন্ট অর ইফেক্ট। যেমন আমরা বলি সো তাই, তাই তারপরে তার মানে আগে একটা বাক্য বলেছি, তারপরে বাক্যটা বলতে বা সেন্টেন্সটা বলতে আমাদেরকে বলতে কি তাই, ওকে, লাস্ট অফ অল, এটা হচ্ছে সর্বশেষ। টু ইন্ড কনসিকুয়েন্ট, অর্থাৎ যতগুলো ধারাবাহিকতা আছে শেষেরটা বোঝাতে আমরা কি বুঝি, লাস্ট অফ অল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 4 নাম্বার কোহেসিভ ডিভাইস শেষ করেছি, এখন 5 নাম্বারটা দেখব। 5 নম্বরে দেখো, কমপ্লিট দ্য ফলোইং টেক্সট বাই ইউজিং রাইট ফর্ম অফ ভার্বস। দেখো রাইট ফর্ম অফ ভার্বস, এটা আমাদের কিভাবে সমাধান করব। এখানে আমাদের যদি প্যাসেজটার অর্থ নাও জানি, জাস্ট আমরা গ্রামাটিক্যাল কিছু রুলস জানলে আমরা এটা আনসার করতে পারবো। দ্য হিউম্যান বিং, একটি মানুষের জীবন, এটা কি, তাহলে হিউম্যান বিং এর সাথে কি হবে, ইজ হবে। হিউম্যান বিং না, হিউম্যান লাইফ ইজ নট স্ট্যাটিক বাট ডাইনামিক। এ ম্যান, একজন মানুষ, এ ম্যান রিচ দ্য হাইস্ট পিক অফ সাকসেস, অর্থাৎ সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে। বাক্যটা যদি পৌঁছতে পারে লিখি তাহলে বাক্যটা পূর্ণ হবে, তাহলে লিখবো এ ম্যান ক্যান রিচ, এ ম্যান ক্যান রিচ। 3 নম্বরে দেখো, ইফ হি পার্টিসিপেট, দেখো হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি আমিও না তুমিও না, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে, তাহলে এটা হবে হি পার্টিসিপেটস, ই এস যোগ হবে। ওকে, ইন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। আচ্ছা ডি তে দেখো ট্রাভেলিং, ট্রাভেলিং বি অলসো অ্যান ইম্পর্টেন্ট, বি হচ্ছে এম ইজ আর ওয়াজ আর বসাইতে হবে, তো ট্রাভেলিং ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, তাহলে এখানে কি হবে, ইজ হবে, যেহেতু ট্রাভেলিং সিঙ্গুলার এখানে আর হবে না, ঠিক আছে, এটা ওয়াজও হবে না, যেহেতু পুরো সেন্টেন্সটাই কি বর্তমানে প্রেজেন্ট ফর্মে আছে। ওকে, তাই আমরা এখানে কি দিব, ইজ দিব। আবার দেখো ইট বি ট্রাভেলিং, তাহলে এখানে ইট এর সাথে ইজ হবে, ইট ইজ ট্রাভেলিং, এটা খুবই সিম্পল। ওকে, তারপরে দেখো হুইচ রিচেস, আচ্ছা হুইচ কি, হুইচ যেটি, যেটি দ্বারা কাকে বোঝানো হয়েছে, ট্রাভেলিং কে বোঝানো হয়েছে, তো এটা কি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, সো ইন রিচ হবে কি, ইন রিচেস হবে, এটার সাথে ইএস যোগ হবে। ওকে, এইবার আসো জিতে দেখো, আওয়ার নলেজ এন্ড প্রমোট, এখানে একটা জিনিস দেখো, আওয়ার নলেজ, এখানে এন্ড এর আগে কি ছিল, ইন রিচেস, ঠিক আছে, ইএস যোগ করেছে, তো প্রমোটের সাথে আমরা কি করব, ইএস যোগ করে দেব। ওকে, তো প্রমোটস আওয়ার অ্যাটিটিউডস, দেয়ারফর ট্রাভেলিং প্রোভাইড, ট্রাভেলিংটা কি বলেছিলাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে প্রোভাইডের সাথে কি হবে, ইএস হবে, প্রোভাইডস, শুধু আমরা এস যোগ করলেই হবে। নলেজ এন্ড প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, ইট ক্যান বি ক্লিয়ারলি সে, আচ্ছা ইট ক্যান বি, দেখো ইট ক্যান বি এটা হতে পারে, ক্লিয়ারলি মানে সুস্পষ্টভাবে, সে দ্যাট অর্থাৎ এটা সুস্পষ্টভাবে বলা যেতে পারে। দেখো এখানে বি আছে, বি থাকার কারণে, ঠিক আছে, ভার্বের যে ফর্ম আছে সে, এটা হয়ে যাবে পাস্ট ফর্ম, তাহলে সে ফার্স্ট ফর্ম হচ্ছে সেড, তাহলে ইট ক্যান বি ক্লিয়ারলি সেড, এখানে হবে সেড। দ্যাট আওয়ার নলেজ ক্যান বি, আবার এখানে বি আছে, বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এন হচ্ছে মোবিলাইজ, এম ও বি আই এল আই জি, মোবিলাইজ, এটা হবে মোবিলাইজড, এটার সাথে ডিইডি যোগ করতে হবে, মোবিলাইজ বাই ট্রাভেলিং, কারণ হচ্ছে কি, এটা দেখো বাই ট্রাভেলিং এন্ড ডিফারেন্ট কর্নার্স অফ দ্য ভাস্ট গ্লোব, ক্যান বি, বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তাই মোবিলাইজড হয়েছে, এখানে বি আছে, বি এর পরে সে হয়ে যাবে কি, সে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো 6 নম্বরে, হিয়ার ইজ দ্য স্টোরি অফ মিলা, মিলার একটা স্টোরি দেওয়া আছে, দেয়ার আর সাম গ্যাপস ইন দ্য স্টোরি, কিছু কি গ্যাপ দেওয়া আছে, নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট নন ফাইনাল ভার্বস, নন ফাইনাল ভার্বস কোনগুলা, কাকে বোঝানো হয়, জিরানকে, পার্টিসিপলস কে আর ইনফিনিটিভ কে। ওকে, ইনফিনিটিভ মানে টু সহ ভার্বকে ইনফিনিটিভ বলে। এখন দেখো এখানে বলেছে মিলা ওয়াজ ইগার
ইগারের পরে টু হবে, ইগার টু, কোনো কিছুর প্রতি আগ্রহ বোঝাতে ইগার টু। তাহলে টু এর পরে নিশ্চয়ই রাইট হবে। টু এর পরে কি হয়, মূল ভার্বের বেস ফর্ম হয়, তো মূল ভার্ব হচ্ছে রাইট, তো রাইট। তাই এখানে আমরা লিখবো মিলা ওয়াজ ইগার টু রাইট হার ফার্স্ট নোবেল। ওকে, সো she spent weeks to outline or outlining। এখানে দেখো spent, she spent weeks, এখানে আমরা কি দিব outlining, outlining the plot and developing। দেখো কেন আউটলাইনিং দিব, দেখো এন্ড এর পরে শব্দটা দেখো ডেভেলপিং অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব, তার মানে এন্ড এর আগে যে শব্দটা আছে অর্থাৎ ভার্বটা আছে সেটাকেও আইএনজি যুক্ত ভার্ব লিখতে হবে। ওকে, তাহলে লিখবো আমরা আউটলাইনিং। সি নাম্বারে দেখো আফটার, আমরা আগে বলেছিলাম আফটারের পরে ভার্বের কি সাথে আইএনজি যুক্ত ফর্মটি বলবে, আফটার পর ফিনিশিং, আফটার কি হবে ফিনিশিং। ওকে, তারপরে দেখো she began to revise or revising her manuscript। আচ্ছা, আমাদের এত কিছু জানার দরকার নেই, আমাদের দেখো কি আছে এখানে she began, she began, began এর পরে কি আছে রিভাইজিং হবে, she began to revise হবে না, কি হবে রিভাইজিং her। ওকে, while editing the text she shout feedback from betas readers। আচ্ছা, she hope, আমরা এর আগে পড়েছিলাম হোপ এর পরে কি হবে হোপ টু, হোপ টু, হোপ টু পাবলিশ। ওকে, পরে হার বুক বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 6 নম্বরও কি শেষ করেছি। এখন দেখো 7 নম্বরে, এখানে বলছে রিড দ্য ফলোইং সেন্টেন্সেস এন্ড আইডেন্টিফাইং টাইম অ্যাডভার্বিয়ালস দেন রাইট নিউ সেন্টেন্সেস ইউজিং দ্য সেম অ্যাডভার্বিয়াল ফর ইচ। অর্থাৎ এখানে টাইম অ্যাডভার্বিয়াল ব্যবহার করতে হবে, তার আগে আমাদের প্যাসেজটা পড়তে হবে। দেখো মাসুম ভিজিটেড হিজ কাজিনস হাউস অন সানডে, অন সানডে, টাইম অ্যাডভার্বিয়াল মানে কি, যে অ্যাডভার্বগুলো কি সময়ের সাথে, সানডে এটা একটা সময়, এভরি সামার প্রত্যেক গ্রীষ্মকাল এটাও একটা সময়, এ ফিউ ডেজ এগো এটাও একটা সময়, এরপর দেখো ইন দ্য আফটারনুন এটাও একটা সময়, দিস সামার এটাও কি একটা সময়। দেখো সবগুলার সময়ের আগে কি আছে পরে কমা আছে, দিস সামারের পর কমা আছে, এভরি সামারের পর কমা আছে। ওকে, প্রতিটি সামারের পরে কি আছে কমা আছে, তো প্রতিটি টাইম অ্যাডভার্বিয়ালের পরে কমা আছে। তো আমরা এখানে টাইম অ্যাডভার্বিয়াল গুলা লিখবো এবং কি করব এই ফর্মটা ফিল আপ করবো। এখান থেকে 7 নম্বরে যে টাইম অ্যাডভার্বিয়াল গুলা পেয়েছি সেটা হচ্ছে অন সানডে। অন সানডে দিয়ে আমরা একটা নতুন সেন্টেন্স লিখবো, আমরা লিখতে পারি সলিম ওয়েন্ট টু দ্য কিচেন মার্কেট অন সানডে, অথবা তুমি লিখতে পারো আই ওয়েন্ট টু মার্কেট অন সানডে, মানে অন সানডে তাকে হলো তুমি যে বাক্যটা তোমার মুখস্থ আছে সেটাই লিখে দিবা। এভরি সামার প্রতি গ্রীষ্মকালে, এভরি সামার আই ট্রাভেল টু মাই গ্র্যান্ড প্যারেন্টস হাউস, আমি আমার দাদার বাড়িতে কি যাই প্রতি সামারে। এ ফিউ ডেজ এগো, এ ফিউ ডেজ এগো নীলা অ্যাটেন্ড এ ফ্রেন্ডস বার্থডে পার্টি। ওকে, তারপর ইন দ্য আফটারনুন বিকালে মেহেদি ওয়ার্ক অন হিজ গার্ডেন ইন দ্য আফটারনুন। দিস সামার, দিস সামার মাইক উইল গো টু হিজ ভিলেজ হোম, অথবা হি উইল গো টু হিজ ভিলেজ হোম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, টাইম অ্যাডভার্ব গুলো আমরা শেষ করেছি এবং নতুন সেন্টেন্স গুলো শেষ করেছি। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।